নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আপনারা জানেন যে এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং শুরু হয় বিভিন্ন ইউনিক বিষয় দিয়ে আলোচনা। তবে আজকেও একটি বিষয় আমরা বেছে নিয়েছি। ছোটবেলায় আমার মা একটা খুব কথা বলতেন যে কথাতেই জয় কথাতেই ক্ষয়, অর্থাৎ আমাদের প্রত্যেকের বাবা মায়েরা আমাদের শেখান যে প্রত্যেকের সাথে বড়দের সাথে ভালো মতো কথা বলতে, মিষ্টি করে কথা বলতে এবং এমনভাবে কথা বলতে যেই কথায় কেউ দুঃখ না পায়। এবং এই প্রবাদ বা এই প্রচলিত কথা আপনারা বহুবার শুনে থাকবেন যে কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব, আবার সেই কথাতেই কিন্তু বিচ্ছেদ হয়। তার মানে এই কথাই আমাদের অনেক ওপরে নিয়ে যেতে পারে এবং এই কথাই কিন্তু আমাদের একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। তো এই বিষয়টিকে আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। আজকে খানিকটা এই আলোচনা দিয়েই অনুষ্ঠান শুরু হবে এবং এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান হয়ে উঠেছে, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে এবং সেখানে ইউটিউব রয়েছে, সেখানে গিয়ে সার্চ অপশনে যান, গিয়ে সিটিভিন একেটি প্লাস লিখে সার্চ করুন। দেখতেই পাচ্ছেন লাইভ স্ট্রিমিং চলছে এবং পরবর্তীকালেও কিন্তু এই অনুষ্ঠান এখন হচ্ছে, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা দেখতে পারবেন। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করা কিন্তু অত্যন্ত জরুরি। এবং আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন সব দিনের মতো বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ শাস্ত্রী, তাদেরকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার থেকে যারা বয়সে কনিষ্ঠ সকলকে আমার শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে মূলত সেকেন্ড হাউস হরোস্কোপে, এই যে 360 ডিগ্রি বৃত্তের মধ্যে যে সেকেন্ড লগ্ন থেকে দ্বিতীয় ঘরের গ্রহ অবস্থান নির্ভর করে মানুষ কিভাবে কথা বলবে, তার কথার থ্রোয়িংটা কিরকম হবে। আমি একটা কথা কাউকে বলবো, সেই কথাটা সে কি মুডে আছে, কি বলতে চেয়েছে আগে শুনতে হবে, বিষয়বস্তুটা বুঝতে হবে, তার দিকে সে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়বস্তুটা যদি না বুঝে আমি একটা কথা বলি, সেই কথাটি যদি তার বাজে লাগে, সেইটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আজকে শাশুড়ি বৌমা, এই যে নানা রকম অনেক সময় শাশুড়ি মারা আমার কাছে এসে বলেন যে বৌমা আমাকে এমন একটা কথা বলল যেটা মনে হয় তার পারিবারিক কিছু শিক্ষার অভাব রয়েছে। কারণ পিতা মাতা অনেক সময় ছেলে মেয়েরা না আদর করে মা বাবাকে একটা এমন ভাবে উক্তি করে দেয়, সেটা মা বাবা ভাবে বাচ্চা মানুষ এই কথাটা এভাবে বলছে, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয় না। কথা সুন্দর করে বলার বাচন ভঙ্গি সমস্ত কাজে কিন্তু প্রয়োজন হয়। সে অফিস বলুন, স্কুল বলুন, চাকরির জীবন বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সেলসের জীবন বলুন, সর্বক্ষেত্রে কথার একটা মাহাত্ম্য আছে। কথাই হচ্ছে সব। একটা কথায় মানুষের ফাঁসি হয়ে যায়, আবার একটা কথায় মানুষ কিন্তু নির্দোষ প্রমাণিত হয়ে যায়। সেই কথার যে বাক্য, এই বাক্যটার জায়গাটা হচ্ছে দ্বিতীয় ঘরটাকে ভালো করে স্টাডি করলে তবে কিন্তু আমার যারা স্টুডেন্ট আছে তাদের আমি প্রত্যেককে বলি দ্বিতীয় ঘর স্টাডি করে সবসময় দেখে নিতে হবে যে সেই জাতক বা জাতিকার ব্যবহারটা কীরকম। সেই ব্যবহারের জন্য সে বন্ধু পাবে, ব্যবহারের জন্য সে কিন্তু তার অ্যাটমসফিয়ারটা সেরকম তৈরি হবে। এই জীবনের ক্ষেত্রে কথার কিন্তু একটা গুরুত্ব কিন্তু রয়েছে অবশ্যই। একদমই। একটা ফোন রয়েছে, আরো আলোচনা করবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সৌম্যদীপ ব্যানার্জি বলছি, কাটোয়া থেকে। আচ্ছা, কি নাম বললেন? সৌম্যদীপ ব্যানার্জি। আচ্ছা, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ বলছি, তার বলার আগে আমি কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ বলুন। বলছি যে এর আগে আমি আপনার কাছে এসেছিলাম। কবে? অনেকদিন আগে এসেছিলাম আমার বাবার জন্যে। তো আমার বাবার জন্য আমি একটা যজ্ঞ করেছিলেন মহামৃত্যুঞ্জয়। আচ্ছা। তারপরে করার পর আপনি বলেছিলেন যে আমার বাবা যাই করুন আমার বাবা বাঁচবে না। আচ্ছা। তো তারপরে তো যথারীতি উনি মারা যান।
হ্যাঁ তারপরে আপনি আমাকে পেমেন্টটা রিফান্ড করে দিয়েছিলেন, আচ্ছা মানে 2-3 বারে আমাকে আমি বলেছিলাম না দিতে হবে না, আপনি বললেন না, আমার যখন কাজ হয়নি বা আমি যখন আপনার জন্য কিছু করতে পারলাম না, হুম আপনার পেমেন্টটা আমি রিফান্ড করব। তো যাই হোক, মানে এই কথাবার্তা- আমি আপনার বাবা অসুস্থ ছিলেন, বাবার জন্য একটা কিছু আপনি আমাকে করতে দিয়েছিলেন, আমি হ্যাঁ। তারপরে সেই কাজটি করার পর আপনাকে বলেছি যে এই কাজটি সম্ভব নয় এবং আমি আপনাকে টাকা রিটার্ন করেছি, 2-3 পার্টে আমি আপনাকে রিটার্ন করে দিয়েছি। হ্যাঁ 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 করেছেন। তো এইটা যখন অনেকজনকে আমি বলেছিলাম বা আমার বন্ধু বান্ধব অনেকজনকে আপনার কাছে পাঠিয়েছি, এরপরে ওনারা বললেন যে এই লাইনে তো এরকম ধরনের লোক পাওয়া অসম্ভব। তো ইনি যখন এরকম ভাবে পয়সা রিফান্ড করছেন, মানে ইনি যথেষ্ট ভালো আর যথেষ্ট কিছু জানেন বা চিটিং বাজ নয়, আজকাল তো চিটিং বাজে ভরে গেছে। তো যাই হোক, আমি আবার আপনার কাছে আসতে চাই, আমার এই ছেলের জন্য একটু জানতে চাই যে পুলিশের একটা কথাবার্তা চলছে। হ্যাঁ দেখুন, যে কাজটি আমার দ্বারা হবে না, সমস্ত কাজ যে আমি পারবো তা তো নয়, যে কাজটি আমার দ্বারা হবে না সে কাজটি আমি প্রথমেই বলে দিই, কারণ পরবর্তীকালে আপনি বলবেন যে আমাকে যাতে দোষ না দিতে পারেন, সেই কারণে আমি আগের থেকে হয়তো আপনাকে বলে দিয়েছি, সেটা আপনার ভালো লেগেছে, এই জন্য আপনি আমার কাছে অনেক লোক পাঠিয়েছেন, এই তো? হ্যাঁ পাঠিয়েছি, বা আমি আবার আমার ছেলের জন্য আবার আসতে চাই। আমি কাটোয়া থেকে, আপনি কাছাকাছি কোথায় আবার বসছেন? কাটোয়া থেকে আপনি আগামীকাল সোমবার মনে হয় বর্ধমান আছে, আপনি বর্ধমানে কিন্তু আমাকে দেখাতে পারেন। কাটোয়া থেকে আপনার বর্ধমান সুবিধে হবে। সময় হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টা। ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যের দিকে কল করে বুক করে নেব। আজকে রাত্রের মধ্যে আপনি বুকিংটা করে নেবেন, কালকে ছেলের জন্য আপনি আসতে পারেন। কিন্তু এখন যখন ফোনে পেয়ে গেছেন, একবার ডেট অফ বার্থ টাইম প্লেসটা বলুন ছেলের। 17/6/2002। কটার সময়? সময় দুপুর না সকাল 10টা 10। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন। সেদিন মঙ্গলবার ছিল, কি জানতে চান? সিংহ লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, গণ হচ্ছে নরগণ, জানা আছে? না জানা নেই। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার ছেলে কিন্তু উচ্চ শিক্ষিত, হ্যাঁ, কিন্তু ওকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। খাবার দাবার, বাইরের ফাস্টফুড এবং কোনো জায়গায় নিমন্ত্রণ করলো, সেই জায়গায় দেখা গেল খাবারের মধ্যে কোনোভাবে ফুড পয়জন হতে পারে, যার জন্য ওর শরীর খারাপ হতে পারে। এইটার দিকে খেয়াল রাখতে হবে। ছেলে যথেষ্ট সুদর্শন এবং দেখতে সুন্দর, এবং ছেলে লম্বা চওড়া এবং যথেষ্ট কর্মঠ ছেলে। আপনি কি জানতে চান বলুন? আমি বলছি যে চাকরির দিকটা ঠিক হবে না ব্যবসার দিকটাও ঠিক হবে? আমার দেখুন, ছেলের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে, মানে পুলিশ কিংবা মিলিটারি কিংবা প্রশাসনিক বিভাগে ওর চাকরির যোগ আছে। কিন্তু আমি একটা অ্যাডভাইস ওকে দিতে পারি, ও যদি ব্যবসা করে, হ্যাঁ, ওর জন্য কিন্তু ভালো হবে। আপনি যখন বললেন আপনার পৈতৃক ব্যবসা আছে, তাইলে ও করে, মানে অলরেডি ব্যবসার সঙ্গে যুক্তই আছে, ও আমার সঙ্গে অলরেডি দেখাশোনা করে। হ্যাঁ, তাহলে চাকরির দিকে ও যাবে কেন? অলরেডি ও ব্যবসা যখন একটা যোগাযোগ আসছে, পরীক্ষা দিয়েছে, সেটা পাস করে গেছে, ওই জন্য আমি জানতে চাইছি। এবারে ব্যাপার হচ্ছে, ও যদি একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারে, তাইলে ও আরো 10 জনকে কাজে রাখতে পারবে, এবং ওর হরোস্কোপে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার যোগ রয়েছে, এবং ও কিন্তু মানে বিশাল বড় ব্যবসায়ী হওয়ার যোগ আছে। এখানে সময় নষ্ট না করে চাকরিতে গদবাঁধা জীবনের থেকে বেরিয়ে এসে, ও একটা ব্যবসায়ী ঘরের ছেলে। আপনি নিশ্চয়ই ব্যবসা করেন তো? তো ও একটা ব্যবসায়ী ঘরের ছেলে, ওকে চাকরির থেকে সরে গিয়ে ও যদি ব্যবসা করে, ওর জন্য ভালো হবে। তবে আমার মনে হয় ও মানে ব্যবসার দিকে মনোনিবেশ করা উচিত, আর চাকরির থেকে
চাকরির দিকে না যাওয়াই উচিত, সেটা আমার ব্যক্তিগত ধারণা। এবার এই ডিসিশন নিতে পারছি না বলেই তো আপনার সঙ্গে যোগাযোগ করছি। তাহলে ওকে আমার কাছে নিয়ে আসি, কালকে তাহলে আমার ছেলেকে নিয়ে আসি আপনার কাছে। হ্যাঁ, ওকে আমার কাছে নিয়ে আসুন, ওর সাথে বসে আমি একটু কথাবার্তা বলে নেব। অনেকে কিন্তু মানসিক দিক থেকে, যেমন ব্যাপার হচ্ছে যে অনেকে একজন ভালো লয়ার কিন্তু সে ভালো গান পছন্দ করে, সেভাবে আমি জীবনটা যদি গায়কের মতো জীবনটা কাটাতে পারতাম। এই যেমন কিশোর কুমার, উনি একজন ভালো অভিনয় জগতে গেছিলেন, পরবর্তীকালে উনি সঙ্গীত জগতে এলেন। হ্যাঁ, তো কুমার শানু, উনি একজন তবলাবাদক ছিলেন, পরবর্তীকালে গায়ক হলেন। হ্যাঁ, তারপরে অশোক কুমার, উনি ভালো গান করতেন, আবার উনি অভিনয় জগতে সাইন করলেন। হ্যাঁ, উত্তম কুমার, উনি চাকরি করতেন পোর্ট ট্রাস্টে শুনেছি, তার পরবর্তীকালে উনি অভিনয় এলেন। তো মানুষের জীবনে একটা শখ থাকে, সেই বিষয় নিয়ে আগে ওর সাথে বসে আমার আলোচনা করতে হবে, করে তারপরে ওর যে এই যে বীজ যোগ, হ্যাঁ, এই বীজ যোগের প্রতিকার বা প্রতিবিধান করে দিতে হবে, এবং দেওয়ার পরে তারপরে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে যে ও জীবনে কি করতে। বারবার তো যাওয়া সম্ভব না, যদি প্রতিকার কিছু নিতে হয় কি কালকে সম্ভব হয়ে যাবে? না না না, সেটা সম্ভব হবে না। প্রথম কথা হচ্ছে যে ওর কালকে আপনি যখন আসবেন তখন আমি আগে দেখে নেব যে ওকে প্রতিকার দেব কি দেব না, এখন দেব বা কয়েক মাস পরে দেব। যদি সেটা আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আদেও সেই প্রতিকারে কতটা সফলতা পাবে সেটা বুঝে তবে আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর যেটা জানতে চাইছিলাম যে বারবার তো যাওয়া হবে না, আপনি কি কোরিয়ার সার্ভিস বা এই ধরনের মাধ্যমে কি আপনি পাঠিয়ে দিতে পারবেন? একদম একদম কোনো অসুবিধা নেই। আপনি কিন্তু আপনার ছেলেকে যদি তারাপীঠে ওকে বসিয়ে, আমি বেশিরভাগ ক্ষেত্রে মানে তারাপীঠে নিয়ে গিয়ে আমি পৌরোহিত্য করে তাকে দিয়ে কাজ করাই। যেমন যার কাজ তিনি নিজে মন্ত্র পড়ে ফুল দেন, আহুতি দেন, পুজো করেন, এবং তাকে দিয়ে করানোর চেষ্টা করি। করার পরে আমি যে জিনিসটা তৈরি করি সেটা আমার লোক গিয়ে দিয়ে আসে, সেটা কোরিয়ার সার্ভিসে চলে যায়, কিংবা আমার লোক আছে পার্সোনালি, আমার এক বন্ধু রয়েছে, হ্যাঁ, তিনি পৌঁছে দেন। হ্যাঁ, তার ব্যবসা রয়েছে, হ্যাঁ, তিনি পৌঁছে দেন, সেই রকম ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি জিনিসটা পেয়ে যাবেন ঘরে বসে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আর 24 আওয়ার্স আপনি আমাকে ওই 22 নাম্বারে ফোন করতে পারেন, যখন যা প্রয়োজন হবে আপনি আমাকে ফোন করে আলোচনা করে কথা সেরে নিতে পারবেন। হ্যাঁ, আর যারা আমার কাছে এই লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোনে পাচ্ছেন না, তারা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে গিয়ে 22 নাম্বারে যে হোয়াটসঅ্যাপটা আছে ওখানে গিয়ে একটা ছবি, ডেট অফ বার্থ, টাইম আর বার্থ প্লেস যদি আপনারা আমাকে পাঠিয়ে দেন, অনেকে অধৈর্য হয়ে যান, পাঠিয়ে দিয়েই ফোন করতে থাকেন। মনে রাখবেন, আমি হাজার কাজের মাঝখানে এই কাজটা আপনাদের জন্য ফ্রিতে করে থাকি। একটু সময় লাগে, একটু সময় দেবেন, কিন্তু আমি কাজটা করে দেবো। মনে রাখবেন, কারোর কষ্টের উপার্জিত অর্থ আমি নিতে চাই না। মানুষ সন্তুষ্ট হয়ে আমাকে যেটা দেবেন সেটাই আমার প্রাপ্য আমি মনে করি, এবং আমি যে কাজ করতে চাইছি সেই কাজটা আমার উদ্দেশ্য, তার জন্য আমি মানসিক শক্তি নিয়ে কাজ করছি। আপনারা কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, এবং নিজে উপকৃত হবেন, 10 জনকে আমার কাছে পাঠাতে পারবেন যদি আপনি বিষয়টা বুঝে যান। একদমই, বেশ অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমি একবার ছোট করে দাদার কোথায় কোথায় চেম্বার রয়েছে সেগুলো জানিয়ে দেব। এই মাসের চেম্বারগুলো জানাবো। এপ্রিল মাসের 20 এপ্রিল বর্ধমানে রয়েছে, 21 এপ্রিল রয়েছে কালীঘাটে, 22 এপ্রিল রয়েছে বাঘাযতীনে, 27 এপ্রিল রয়েছে দমদমে, এবং 28 এপ্রিল রয়েছে চুচুড়াতে, আর 30 এপ্রিল রয়েছে বাঘাযতীনে, আবারও 30 এপ্রিল রয়েছে। এবং মে মাসের চেম্বারগুলো এবারে আপনাদের জানাবো। যেমন 7ই মে রয়েছে তারাপীঠ, 8ই মে তারাপীঠেই রয়েছে, 9ই মে সেদিনও দাদা তারাপীঠেই থাকবেন, এবং 10ই মে সেই দিনও দাদা তারাপীঠেই থাকছেন, এবং 18ই মে গুয়াহাটি যাচ্ছেন দাদা, সেখানে চেম্বার রয়েছে, এবং 19শে মে কোচবিহারে থাকবে চেম্বার, এবং 29শে মে কালিয়াগঞ্জে থাকছে চেম্বার। এবং এই চেম্বারগুলোতে যাওয়ার জন্য কোন নাম্বারে ফোন করবেন? 9038002022। আমি আরো আলোচনা করব, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো
হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার আর, নমস্কার। দাদাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ তো আমার তার আগে একটা কথা বলি, আমার জামাইবাবু আপনার ওখানে গেছিল। হ্যাঁ। হ্যাঁ, জামাইবাবু গিয়ে অনেক উপকার পেয়েছে ওনার মেয়ের জন্য। আচ্ছা। তা বিয়ে হচ্ছিল না, বিয়ে মোটামুটি খুব ভালো ঘরেই বিয়ে হয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমার মাও গেছিল আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা। এবং আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি, যদি একটু বলেন খুব আপনি ভালো কোথা হয়। থেকে বলছেন বললেন? আমি রাজারহাট থেকে বলছি। রাজারহাট থেকে বলছেন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/1/1983, সকাল 9টা, নদিয়া। হ্যালো। 21/1/1983 সকাল। 1983 হ্যাঁ সকাল। সকাল 9টা, নদিয়া। সকাল 9টা। সেদিন শুক্রবার ছিল তো? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, সেদিন শুনছি। সেদিন শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। কুম্ভ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, সপ্তমী শুক্লপক্ষে জন্ম, গণ হচ্ছে দেবগণ। জানা আছে? না, সেরকম জানা নেই। ব্যাপার হচ্ছে যে আপনার ছেলে ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক, বাদবাকি হ্যাঁ, সব হ্যাঁ। বেঠিক। ও একদম। কিন্তু রাগ, তেজ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু ওর আছে বিবাহিত একদম ঠিক। জীবনে। হ্যাঁ, অনেক সমস্যা হবে, বিবাহ দেরি করে হবে, বিবাহে ডিভোর্স, মামলা মকদ্দমা, অশান্তি এসব যোগ রয়েছে। হ্যাঁ, ছেলে মানে দেখা যাচ্ছে সেরকম একটা ব্যবসা, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করবে। কি জানতে চান বলুন? আমি ওর বিয়ের সম্বন্ধেটাই জানতে চাইছি। হ্যাঁ, বিয়ের সম্পর্কে কি জানতে চাইছেন? ওর বিয়ে তো আমরা দিতেই পাচ্ছি না কোনোভাবেই। মেয়ের বাড়ি থেকে দেখছে, কথাটুকুনি বলছে, তারপর আর কোনো আসেও না, কোনো কথাও বলে না। মানে এইখানেই আটকে যাচ্ছে। কেন এবং কবে বিয়ে হবে, আর আদৌ কি হবে কিনা, এটা যদি একটু বলেন, কিংবা আপনার কাছে গেলে ওটা ঠিক হবে কিনা, সবটা যদি বলেন একটু ভালো হয়। দেখুন, আমি তো ভগবান নই, আমি মানুষ। আমি একটা সাবজেক্ট নিয়ে কাজ করি। আমি যদি বলি মুখ দিয়ে আমার কাছে আসলে ঠিক হবে, সেই কথাটা কখনো বলাটাও ঠিক নয়, নিজেকে ভগবান ভাবাটাও ঠিক নয়, এটাও পাপ। তো আপনি আসতে পারেন, কারণ আপনার ছেলের যে খারাপ যোগগুলো রয়েছে সেই যোগগুলোর প্রতিকার বা প্রতিবিধান করে দেখতে পারেন আপনি। আশা করি, আমি তো গ্যারান্টি সহকারে কাজ করি, যদি আপনি আপনার সেরকম দেখেন যে আপনার কাজ হচ্ছে না, তাহলে আপনি তো আপনার অর্থ ফেরত পেয়ে যাবেন। এখানে অন্য রিস্ক নেওয়ার তো কোনো ব্যাপার নেই, আপনার তো কোনো রিস্কই থাকছে না। আপনি কাজটা করুন, করে দেখুন না ছেলের ভালো হয় কিনা। কিন্তু মনে রাখবেন, আগে ভালোভাবে কুষ্টিটাকে বিচার করতে হবে। এই কয়েক সেকেন্ডের মধ্যে আমি লাইভ ফোনিং অনুষ্ঠানে বিচার করলাম, এই বিচারে কিন্তু হবে না। ছেলেকে আগে নিয়ে আসতে হবে, নিয়ে আসার পর ছেলের সাথে আলোচনা করতে হবে। তবে আমি একটা কথা বলবো, ও কিন্তু একটা মেয়ে দ্বারা, বিবাহিত মহিলা, হ্যাঁ, ওর নামে কিন্তু পুলিশি ঝামেলা ওর কিন্তু রয়েছে। একটা বিবাহিত মহিলা দ্বারা ওর পুলিশি ঝামেলা রয়েছে। ওকে সতর্ক থাকতে বলবেন। সমাজদার কা ইশারা কাফি হতা হ্যায়। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনাদের জানিয়ে দিলাম, এবং দেখুন স্ক্রিনে যাচ্ছে বুকিং নাম্বার, সেই নাম্বারগুলিতে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তার কারণ সামনে বেশ কিছু ভালো দিন রয়েছে, এবং সেই বিশেষ দিনে যদি চান আপনারা দাদাকে দিয়ে পুজো করাতে বা যে সমস্ত সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন সেগুলোর প্রতিকার করাতে, তার জন্য কিন্তু সেই নাম্বারগুলোতে ফোন করতে হবে। অবশ্যই অনেকটা আগে থেকে সময় নিতে হবে, কারণ হুট করে বললে, ফোন করে বললে কিন্তু সেটা সম্ভব হবে না। আজকের দিনে একটা খুব ভালো উপাচার আপনারা করতে পারেন, খুব ভালো উপাচার আছে। একটা তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে আপনারা কোনো বট বৃক্ষের গোড়ায় আপনারা জল দিতে পারেন। একটা তামার ঘটিতে, হ্যাঁ, গঙ্গা জল নিয়ে বট স্নান করে বট বৃক্ষের গোড়ায় আপনি জল দিতে পারেন। কালকে সকাল 10টা অবধি এই কাজটি করতে পারেন। এতে আপনার অনেক দিকে মঙ্গল হবে, সারা বছর ভালো হবে।
আর একটা মাটির ঘট, আজকে তার মধ্যে আপনি একটা স্বস্তিক চিহ্ন এঁকে, হ্যাঁ, তার মধ্যে একটা লাল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন একটা মাটির ঘটে। আজকে থেকে অর্থ রাখা শুরু করবেন এবং সামনের অক্ষয় তৃতীয়ার দিন সেই অর্থটা আপনি দিয়ে যে কোনো একটা সোনার জিনিস আপনি কেনার চেষ্টা করবেন। খুব ভালো হবে। আজকের দিনের এই উপাচার আমি মনে করি আপনার ভালোই হবে। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। সত্যি তাই, দাদার এই কথাটা খুবই ভালো লাগে, বারংবার আমি বলিও সেটা বিভিন্ন এপিসোডে। এবং দাদা যে শুধুমাত্র বিশিষ্ট জ্যোতিষবিদ তা কিন্তু নয়, তার পাশাপাশি প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন। দাদা এটার ব্যাপারে যদি তুমি একটা কথা একটু বলো। ব্যাপার হচ্ছে, আমার ইনস্টিটিউশনে যারা মনে করেন যে মা হচ্ছে, আমি মনে করি সব থেকে বড় জ্যোতিষ। ছেলে যদি অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, মা ঘরে চোখ দেখলে বলে দিতে পারে, তার মানে মা বড় ফেস রিডার। তা মায়েদের কিন্তু জ্যোতিষটা জানা খুব প্রয়োজন। অনেক সময় মায়েরা আবেগে আপ্লুত হয়ে ছেলে মেয়ে যেটা করতে চায় সেটাকে সাপোর্ট করে। সেই সাপোর্ট না করে ছোটবেলা থেকে ছেলে মেয়ের কি গ্রহদোষ রয়েছে এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্য কিরকম তৈরি হতে পারে, তার মধ্যে যদি কোনো খারাপ আচরণ থাকে কিংবা তার মধ্যে কোনো নেগেটিভিটি থাকে, সেইগুলো কিন্তু ঠিক করে নেওয়ার চেষ্টা একমাত্র মাই করে। দেখবেন, মা হচ্ছে একটা সন্তান তৈরির কারিগর। আমরা ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা দাতা ছিলেন, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাতা হয়েছিলেন। মা এক বড় শিক্ষক, মায়ের থেকে বড় শিক্ষক আর পৃথিবীতে কেউ নেই। মা সন্তানকে ছোটবেলা থেকেই শিক্ষাদান করেন। পৃথিবীর সব থেকে বড় শিক্ষক মা। মাকে জ্যোতিষ জানার প্রয়োজন আছে। আপনারা কেউ যদি অনলাইনে আমার কাছে শিখতে চান, আমরা এটা সার্টিফিকেট কোর্স, আমরা প্রফেশনাল জ্যোতিষ আমরা শেখাই এবং এটা 6 মাসের কোর্সে 6 মাসের কোর্সে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে। আমাদের ইনস্টিটিউশনে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো কিভাবে অ্যাডমিশন নিতে হবে। আচ্ছা, মানে কেউ যদি এটার জন্য যোগাযোগ করতে চায় তাহলে কি একই নাম্বারে ফোন করবে? আমি ফোনটা নাম্বার দিয়ে দেবো, কার সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, আমি আবারও একবার আপনাদের সুবিধার্থে সেই চেম্বারের ডেটগুলো বলে দিচ্ছি। এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে যেখানে যেখানে ডেট রয়েছে, 20 তারিখ রয়েছে, মানে একেবারে আগামীকালই রয়েছে বর্ধমানে, এবং 21 তারিখ রয়েছে কালীঘাটে, 22 তারিখ রয়েছে বাঘা যতীনে, 27 তারিখ রয়েছে দমদমে, এবং 28 তারিখ রয়েছে চুচুড়ায়, 30 তারিখ রয়েছে বাঘা যতীনে, আবারও 30 তারিখ বাঘা যতীনেই রয়েছে। এবং পরের মাসে অর্থাৎ মে মাসের যে চেম্বারগুলো রয়েছে, 7 তারিখ রয়েছে মের তারাপীঠে, এবং 7 তারিখ থেকে একেবারে টানা 10 তারিখ পর্যন্ত দাদা তারাপীঠেই থাকবেন। এবং তারপর 16 তারিখ রয়েছে জলপাইগুড়িতে, 18 তারিখ রয়েছে গুয়াহাটিতে, এবং 19 তারিখ রয়েছে, মে মাসের কথা বলছি কিন্তু, 19 তারিখ রয়েছে কোচবিহারে, এবং 29 তারিখ রয়েছে কালিয়াগঞ্জে। এবং সেই সমস্ত জায়গায় যাওয়ার আগে অর্থাৎ বেশ কিছুদিন আগে আপনাদের বুকিং করা উচিত, এবং নয়তো বা হুট করে সময় দেওয়া, কারণ অনেক ভিড় হয়ে যাবে। আমি যে কোনো চেম্বারে 10 জনের বেশি দেখি না। আপনারা বুকিং করে, টাকা পাঠিয়ে বুকিং করে তবে কিন্তু আসবেন, যদি আসেন। একদমই তাই। এবং আজকে দাদা যেই গাইডেন্সগুলো দিল, গাইডলাইনগুলো দিল, আশা করি আপনার আমার প্রত্যেকেরই অনেকটা সাহায্য হবে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, কারণ সময় শেষ। তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদাকেও।